নমস্কার, আমি অরিন্দম। সত্যমেব জয়তে সকলকে স্বাগত জানাই আমাদের ক্লাস 11 এর প্রথম অধ্যায় ইতিহাসের উপলব্ধি ও ধারণা। আজকের আমাদের এই অধ্যায়ের কোন কোন বিষয়ে আলোচনা করা হবে আগেই সেটা আমরা জেনে নিই, তারপরে আমরা নেক্সট শুরু করব। ফার্স্ট এই অধ্যায়ের যে মূল গ্রাফটা, সেই গ্রাফটা তোমাদের সামনে তুলে ধরা হবে। এরপর আমরা এই অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতন প্রতিটা ইম্পর্টেন্ট কোশ্চেন টাচ করব। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরেই আশা করছি যে তোমাদের বেশিরভাগ কোশ্চেনগুলোই সলভ হয়ে যাবে, যেন তোমাদের বেটার রেজাল্ট হয়। এর উপরেই প্রাধান্য রেখে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওর মূল বিষয় দেখো, ইতিহাসের উপলব্ধি ও তার ধারণা। ইতিহাসের উপলব্ধি ও তার ধারণা। আচ্ছা, উপলব্ধি কী জিনিস? যে কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দেবার পর আমাদের যে উপলব্ধিটা হয় তাকেই বলা হচ্ছে উপলব্ধি এবং ধারণা। তাহলে আমাদের এই অধ্যায়ের মধ্যে ইতিহাসের উপলব্ধিকে ব্যক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি ধারণাকে ব্যক্ত করা হয়েছে। প্রথম, এই ইতিহাসের যেহেতু ধারণা সম্বন্ধে এবং উপলব্ধি সম্বন্ধে বলা হয়েছে, সেহেতু তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছি। চলো, ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসের যুগ বিভাজন, সাধারণত ইতিহাসের যুগ বিভাজন আমরা ক্লাস 10 পর্যন্ত নিচু ক্লাসে যেগুলো পড়েছি, এখন তার থেকে একটু ব্যতিক্রম বা আলাদা পড়তে হবে। কেমন? ইতিহাসের যুগ বিভাজন ইউরোপ মহাদেশে একরকম হয়, আবার ভারতবর্ষে একরকম হয়। ইউরোপ মহাদেশের কালক্রম আলাদা এবং ভারতবর্ষের কালক্রম আলাদা। এবার আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলসে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, ইতিহাসের কালক্রম অনুযায়ী প্রাচীন যুগ, ইউরোপের প্রাচীন যুগ কত থেকে কত সময় পর্যন্ত? প্রাচীন কাল থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ কোন সময় থেকে কোন সময়কে ধরা হয়? 476 থেকে 1453 খ্রিস্টাব্দকে ইউরোপীয় ইতিহাসে মধ্যযুগ হিসাবে ধরা হয়। আর আধুনিক যুগ 1453 থেকে বর্তমান কাল, এই সবেমাত্র অতিক্রম হওয়া একটা সেকেন্ডও বর্তমান যুগের মধ্যেই বা আধুনিক যুগের মধ্যেই অন্তর্গত। নেক্সট, এটাই আমাদের ভারতে কি রয়েছে? প্রাচীন যুগ 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা রয়েছে তাকেই আমরা কি বলবো? প্রাচীন যুগ। এরপরে দেখো রয়েছে মধ্যযুগ 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল তাকে আমরা বলছি মধ্যযুগ। এবং আধুনিক যুগ কোনটা? 1757 থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়টা, সেটাকে ভারতের আধুনিক যুগ হিসাবে ধরা হয়। আচ্ছা, তাহলে যুগ আমরা পড়লাম, আর ইতিহাসেরই যেহেতু ধারণা পড়ছি, তাহলে সূচনা কাল থেকে কীভাবে পৃথিবী চলে আসছে সে সম্বন্ধে একটু আমাদের সামান্য বিবরণ দিয়েই আমরা শর্ট কোশ্চেনের দিকে আগাবো। দেখো, কথা না বাড়িয়ে, উপাদানের ব্যবহারের ভিত্তিতে যুগ বিভাজন। উপাদানের ব্যবহার বলতে আমরা সকলেই জানি মানব সভ্যতার ইতিহাসে আমরা প্রত্যেকটা জিনিস আজ যেটা ব্যবহার করি, আজ আমরা পোড়া ইটের তৈরি বাড়ি ব্যবহার করলেও তার সূচনা বহু প্রাচীন সময় থেকে হয়েছিল। আজ আমরা দেশলাই কাঠি ব্যবহার করে আগুন জ্বালাই, তার বহু আগেই সূচনা হয়েছিল পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন ধরিয়ে। তাহলে সব কিছুই প্রাচীনকাল থেকে পাওয়া। তা প্রাচীন সময়ের ব্যবহার, মানুষের ব্যবহারের ভিত্তিতে যুগকে সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করে নিয়েছি। 1 নম্বরে রেখেছি প্রাচীনকাল। আচ্ছা দেখো, প্রাচীনকালে কি রয়েছে? কত সময়কাল? 26 লক্ষ বছর। 26 লক্ষ বছর পূর্ব থেকে শুরু করে 15,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, তাদের আমরা কি বলবো? প্রাচীন যুগ। কি বলবো? প্রাচীন যুগ। এবার মধ্যযুগ, তাহলে আমরা কোন টাইমটাকে বলবো? 15,000 থেকে শুরু করে 15,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, তাকে আমরা কি বলবো? মধ্যপ্রস্তর যুগ। আচ্ছা, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। তাহলে মধ্যপ্রস্তর যুগ কি বোঝা গেল? নব্যপ্রস্তর যুগ দেখো, খ্রিস্টপূর্ব 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমাদের 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, তাদের আমরা কি বলবো? নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, এইটুকু সময়ের মধ্যেই আমাদের প্রস্তর যুগের বিবরণ মোটামুটি শেষ বলা চলে। এবার থেকে মানুষ প্রস্তরের পাশাপাশিও তামার ব্যবহার বা ধাতুর ব্যবহার শিখে ফেলেছে
এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যে সময়কাল ছিল, এখানে মানুষ তামার ব্যবহার এবং পাথরের ব্যবহারকে মার্চ করে ফেলার কারণেই আমরা এই সময়কে তাম্রপ্রস্তর যুগ বলে অভিহিত করে থাকি। আশা করছি বোঝা গেল। এরপর আমরা আলোচনা করব কি নিয়ে? ইতিহাসের ধারা। আচ্ছা চলো, ইতিহাস প্রগতিশীল দিক থেকে কিভাবে চলে আসছে সেটা নিয়ে আলোচনা করব। ইতিহাসের ধারায় কি নিয়ে আলোচনা করব এবার আমরা? ইতিহাসের ধারা। আচ্ছা, ইতিহাসের ধারাকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। একটি প্রাগৈতিহাসিক যুগ, একটা প্রাগৈতিহাসিক যুগ, আর একটা ঐতিহাসিক যুগ। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, আর একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, আর একটা হলো ঐতিহাসিক যুগ। এই তিনটা কিন্তু খুব গুলিয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে, একটু খেয়াল করে মন দিয়ে শুনবে। দেখো একটা করে বিবরণ দিয়ে দিই যাতে তোমাদের মনে রাখতে খুব 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 সুবিধা হয়, এবং এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে প্রচণ্ড ইম্পর্টেন্ট, যে কারণে মন দিয়ে শুনবে যেন ভুল না হয়। দেখো, প্রাগৈতিহাসিক যুগ, এই সময় কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি, কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি, যে কারণে ধরে নেওয়া হয় এই সময় মানুষ লিখতে এবং পড়তে পারতো না। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগ। এই যে যুগটা, এই প্রাগৈতিহাসিক যুগের মধ্যে আমরা লিখিত বিবরণ বহু পেয়েছি, বাট ওগুলো এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এর জন্য এই যুগের মানুষ লিখতে পারতো, ধরে নেওয়া যায়। এবার ঐতিহাসিক যুগ কি? এই সময়ের যে লেখাগুলো, এগুলো পাঠোদ্ধার করা সম্ভবপর হয়েছে। অতএব এই সময় মানুষ লিখতে পারতো এবং সেই লেখাগুলো আমাদের পাঠোদ্ধার করা হয়ে গেছে। এই হিসাবে আমরা ইতিহাসের ধারা পড়ে নিলাম। চলো এবার আমরা শর্ট কোশ্চেনগুলো দেখি একে একে। ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক থুকিডিডিস, আধুনিক ইতিহাস চর্চার জনক আরব দেশ থেকে আসা ইবন খালদুন, এবং আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক হলেন ভন র্যামকে। এবার পরবর্তী শর্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি। আজকের প্রথম শর্ট কোশ্চেন, হিস্ট্রি শব্দের অর্থ কী? ল্যাটিন শব্দ হিস্টোর, যার অর্থ অতীত সম্পর্কে জানা, এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া, যার অর্থ অনুসন্ধান। প্রাগৈতিহাসিক যুগ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটি নিয়ে আমাদের মধ্যে একটা প্রবলেম রয়েছে, যেটা আজকের ভিডিও দেখলে দূর হয়ে যাবে। প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুনাল, এবং ইংরাজিতে এই শব্দের প্রতিশব্দ যেটি প্রিহিস্ট্রি, এই কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার হয়েছে 1944 খ্রিস্টাব্দে এফ লিভি এর দ্বারা। এর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে বলা হয় গাইগার কাউন্টার যন্ত্র। ভারতবর্ষে পুরাণের সংখ্যা 18টি, ভারতবর্ষে উপনিষদের সংখ্যা 108টি। কিউনিফর্ম লিপির অপর নাম হল কোণাক্ষর লিপি। পৃথিবীর প্রথম এবং প্রাচীন মহাকাব্যের নাম গিলগামেশ। এরপর দেখো একবারে কিছু মহাকাব্য দিয়ে আলোচনা করে দিই। রাস্তরঙ্গিনী কলহন রচিত, ইন্ডিকা মেঘাস্থিনিসের লেখা, মুদ্রারাক্ষস বিশাখ দত্ত লিখেছেন, ইনিট অন্ধকবি হোমারের লেখা, আকবরনামা আবুল ফজল লিখেছেন, হুমায়ুননামা গুলবদন বেগম লিখেছেন, বাবরনামা মোহাম্মদ বাবর লিখেছেন। জিগুরাত কি? প্রাচীন সুমেরীয় মন্দিরগুলিকেই জিগুরাত বলা হতো। প্যাপিরাস গাছের ছাল থেকেই প্রথম মানুষ লেখার সূচনা করে, এই কারণে পেপার এর উৎপত্তিও প্যাপিরাস থেকেই ধরে নেওয়া হয়। অন্ধকার যুগ সর্বপ্রথম ব্যবহার করেন পেত্রাক। মেহেরগড় সভ্যতা 1984 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ ফ্রান্সোয়া জারিজ সিন্ধু উপত্যকায় খুঁজে বের করে। সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্স। এপিগ্রাফি এই জিনিসটা কি আমরা অনেকেই জানি না, কিন্তু যারা জানো ভেরি গুড, যারা জানো না তারা জেনে নাও। লিপি উৎকীর্ণ বিদ্যাকেই বলা হয় এপিগ্রাফি। পৃথিবীতে প্রথম প্রচলিত আইন সংহিতা কোনটি?
ব্যাবিলনীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ শাসক হামুরাবি যে 282টি সূত্রাকারে রচিত গ্রন্থ রচনা করিয়েছিলেন তাকেই বলা হয় হামুরাবির আইন সংহিতা। আর এই গ্রন্থটিই হলো পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমিটকস। নিসক ও মনা এই উভয় মুদ্রা দুটি বৈদিক যুগে ব্যবহার করা হতো এবং চোল রাজাদের আমলে ক্যাশু ব্যবহার করা হতো। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস লিখেছেন তুলসীদাস, সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট, বৃহৎ সংহিতা ও পঞ্চসদ্ধান্তিকা এর রচনা করেছেন বরাহমিহির, অর্থশাস্ত্র আমাদের কৌটিল্য এবং অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। আলাউদ্দিন খলজির রাজসভায় আমির খসরু ছিলেন, তিনি হিন্দুস্থানের তোতা পাখি নামেও পরিচিত। তুগলক কামামা তার লেখা অন্যতম একটি গ্রন্থ। তা আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থাকবে, মন দিয়ে পড়ো, ভিডিওটি বারবার দেখো ফর ইওর বেটার রেজাল্ট। জয় হিন্দ, জয় ভারত। আজকের ভিডিওটি এখানেই শেষ। নমস্কার।